রহিম। প্রিয় দেশবাসী, আমি আমার ফেসবুকে বা ইউটিউবে কিছু কথা বলে থাকি আমার নিজের ব্যক্তিগত, আমার নিজের জীবনের ইতিহাসটা, আমার সাংসারিক বা আমার জীবনে যেসব ঘটছে বা এখনো ঘটতেছে সেগুলো নিয়েই আমি আমার এই আলোচনা। এর ভিতরে আমার মুক্তিযুদ্ধ আছে, আমার মা বাবার যে আমাকে কিভাবে তারা দোয়া করে ভালো জায়গায়, তাদের দোয়ার কারণে আল্লাহর রহমতে আমি কিভাবে ভালো সুখে আছি, সম্পদ না হইলেও সুখে আছি, এই নিয়ে আল্লাহ রসুল নিয়ে সমাজের কথা কিছু মানুষকে বোঝানোর জন্য, যে আমাকে যদি কেউ মানুষ বুঝে, যে আমার গল্পটা শুনে বা দেখবে বা শুনবে, তাইলে দু একজন লোক, অনেক ছেলে পেলে হয়তো ভালো কাজ করতেও পারে আমার মতো। মানুষের মায়েরা বড় লোক হওয়ার লিপ্সা বা আমার সম্পদের কোনো লিপ্সা নাই, কিন্তু আমার মা বাবার যে সম্পদ আমার দিয়ে গেছে দোয়াগুলা, এই সম্পদ হচ্ছে বড় সম্পদ পৃথিবীতে আনবেন। এই নিয়ে আমি আর মুক্তিযুদ্ধ নিয়ে, বর্তমান দেশের যে অবস্থা, এই নিয়েও হয়তো দু চারটা কথা বলি মুক্তিযোদ্ধা হিসাবে। আপনাদের আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা দেখেন বা শুনেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ জানাই, আসসালাম দিয়ে আমি আমার আজকের ইউটিউবের কিছু কথাবার্তা শুরু করছি, যেটা যে বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি হচ্ছে, আমরা একজন মুক্তিযোদ্ধা হিসেবে খুবই আমাদের কষ্টের ব্যাপার হয়ে গেছে। এখন আমরা অসুখে জর্জরিত, আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত, ঘরে পড়ে থাকি, বাড়িতে পারি না ঠিক মতো, তবু মনে বুঝাইতে পারি না, মনে ঠিক মতো খাওয়া খাইতে পারি, তারপর কথা বলতে ইচ্ছা হয়। কারণ আমরা দেশটা স্বাধীন করছিলাম, আমাদের বাঙালিদের মুক্তি, বাংলাদেশ স্বাধীন করার উদ্দেশ্য নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করছিলাম। তখন যুবক ছিলাম বিধায় আমাদের ভাগ্যে সেই মুক্তিযোদ্ধা করা ছিল, বা আমার মার হুকুমে আমি মুক্তিযোদ্ধা হইতে পারছিলাম। আমি এক মার এক ছেলে, আমার মা আমার হুকুম দিয়ে মুক্তিযোদ্ধা পাঠাইছে দেশের জন্য, জাতির জন্য, মা বোনের সম্মান রক্ষার্থে। বুঝতাম তুমি যদি মারা যাও আমার কষ্ট থাকবে না, তোমার নাম শহীদের খাতায় লেখা হবে। সুবহানাল্লাহ। আমার মা কত বড় দেশপ্রেমিক ছিলেন। একটা সন্তান আমি, আমাকে একটা দক্ষিণ মতো মাছ মারতে মতো দিত না। আমি বাজারে গেলে একজন বয়স্ক লোকের সাথে দিত, বলতো ইসলামের সাথে নিয়ে যান, এটা কি না আবার নিয়ে আসবেন। সেই মা আমার যুদ্ধে পাঠাই দিল। আলহামদুলিল্লাহ, আমার মার হুকুমে আমি মুক্তিযুদ্ধ হইতে পারছি। এই যে যুদ্ধটা করছি, এটা আমাদের একটা অহংকারের ব্যাপার, গৌরবের ব্যাপার। আমরা আজকে এই ট্রেনিং করে মুক্তিযুদ্ধ 11 নম্বর সেক্টরে 28 দিন ট্রেনিং করছি, করে কোরআন শপথ করে নামছি, যুদ্ধ করছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। স্বাধীনের পর বাড়িতে যাই দেখছি বাড়িঘর নাই, সব জ্বালাই দিচ্ছে। মা কোথায়? মানুষের কাছে শুনছি ইন্ডিয়া চলে গেছে। খেলে আমার মা না, বহুত মুক্তিযোদ্ধার বংশধর যত আছে, যত সব বাড়ি ঘর জ্বালাইয়া পুরা সরকার করে দিচ্ছে। এই বাংলাদেশে লক্ষ লক্ষ বাড়িঘর জ্বালাইছে, লুটপাট করেছে। এই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে মাইরা ফেলাই দিছে। যত যুবক পাইছে বেশি মারছে, যুবতীদের দর্শন করে মারছে। আজকে দুঃখের সহিত এগুলো বলতে হয় যে আজকে মুক্তিযোদ্ধাদের অপমান করে ছেলেপেলেরা, বাচ্চারা, তারা কি এটা বুঝে যে মুক্তিযোদ্ধা কী জিনিস? মুক্তিযোদ্ধাদের তো কোনো গণ্ডগোল করে না, মুক্তিযোদ্ধারা তো কোনো আপনাদের সাথে মারামারি করতে যাচ্ছে না, মুক্তিযোদ্ধারা তো রাজনীতি করতেছে না, কিন্তু মুক্তিযোদ্ধাদের উপরে আপনাদের কেন এত খুব বুঝতেছি না। যাই হোক, আমি একজন সাধারণ মুক্তিযোদ্ধা, গ্রামের ছেলে, অথচ আমার চেয়ে বড় বড় মুক্তিযোদ্ধা বাচ্চাদের অনেক শিক্ষিত ছিল। তবে মুক্তিযোদ্ধা তখন পাকিস্তানের সময় মানুষ শিক্ষিত কম ছিল, শিক্ষিতরা কম ছিল, খুবই কম। আমরা 100 মুক্তিযোদ্ধার ভিতরে বেশি হলে 10 জন মানুষ মেট্রিক পাস ছিল, বা 5 জন, কেউ 8 পাস 5 পাস, এরকম ছিল। আর আমরা কোনো রকম নাম লিখতে পারতাম, এই নাম লেখা শিখছি।
তাহলে আমরা আপনাদেরকে এই দেশ স্বাধীন করে দিছি মুক্তিযুদ্ধরা। এই দেশে মুক্তিযুদ্ধ করতে যে কত কষ্ট করছি, সারা রাত্র বৃষ্টি পড়ছে, বৃষ্টি, সেই বৃষ্টির ভিতরে পেক্কাটার ভিতরে 4 মাইল 5 মাইল দূরে পাকিস্তানকে ক্যাম্পে পাঠাই দিচ্ছে ভারতে। বর্ডার ক্রস করে রাত্রে ঢুকছি, কোথায় অ্যাম্বুশ করে পয়সা আছে ঠিক নাই, আপনারা বুঝবেন না অ্যাম্বুশ শব্দ, এটা যুদ্ধের, অর্থাৎ রাত্রেবেলা কোথায় হয়তো অস্ত্র টস্ত্র নিয়ে রাস্তার সাইডে যে এখান থেকে সূত্র আসতে পারে ওখানে অ্যাম্বুশ পথে, ওই অ্যাম্বুশে বললো সবাই শেষ, একটা ব্লাশ মারবো সব মারবেন। কত ভয়ঙ্কর অবস্থায় আমরা অন্ধকার রাত্রির ভিতরে বৃষ্টির ভিতরে মুক্তিযুদ্ধ করছি, জঙ্গলে পড়ে রয়েছি, খায়া না খায়া শরীরে গাও হয়ে গেছে। আপনারা বোঝা উচিত, শরীরে গাও হয়ে গেছিল, পাহাড়ে পড়ে থাকতাম, জঙ্গলে পড়ে থাকতাম, রাত করে ডিউটি করতাম অপারেশনে, আবার দিনের বেলা গিয়া ইন্ডিয়ায় ঢুকিয়া পলায় থাকতাম। কারণ দিনের বেলায় পাকিস্তানের সামনাসামনি হওয়াটা খুব ভয়াবহ ব্যাপার ছিল। ওরা গাইতে লোক গায়ে জড়াইতো যে কোন দিকটা যেন মুক্তিযুদ্ধ আসতেছে, আর দিন হইলে আমরা ওর সামনে করতাম না, দিন হইলে আমরা আমাদের সেভে থাকতাম। কেন? ওরা দিনের বেলায় এই গুলি করতে দৌড়ে যাইতো সামনের দিকে। অনেক কয়েকদিন সামনাসামনি হয়েছি দিনে ঠেকাইতে গিয়ে অব আমাদের ক্যাম্পের দিকে ঢুকে গেছে, এটা ঠেকাইতে গেছি, মনে হয়েছে যে এই বুঝি পারে তো দৌড়। তা আপনাদের একটু বর্ণনা দিচ্ছি যে একটা মুক্তিযুদ্ধের এই রাত্রের বেলায় আপনার ডেলি রাত্রে বা সপ্তাহে একদিন হয়তো চেঞ্জ হয়েছে, একদিন রেস্টে রাখছে, ডেলি রাত্রে অপারেশন করতে হয়েছে, বৃষ্টি পড়তেছে, ভিজা শরীর উদাম, কাপড় পাবেন কোথায়, লুঙ্গি কাঁচা মারছি, আনার একটা হাফ প্যান্ট জোগায়ে পড়ছি, পুরা শরীরে এমনিশন গোলা বারত বান্ধা, আর রাইফেল 7.5 কেজি ওজনের রাইফেল কান দেয়, গ্যানেট আছে সাইডে বান্ধা মাথায় মাজায়, এই নিয়ে যুদ্ধে যাওয়া, আবার অপারেশন করে ওখান থেকে আবার ব্যাক করা, এই ব্যাক পানি দেওয়া, কোনো রাস্তা নাই, রাস্তা থাকলেও কাঁচা রাস্তা, ওটা তো আপনি ওটা নিষেধ, রাস্তায় উঠবেন ওখানে একটা ডিব্বা মাইন থেকে, ওই মাইন পুঁতে রাখবো, মাটির সমান করে উঠে দেবো, বাড়া দিচ্ছেন শেষ। কাজেই নিষেধ করছে যে কেউ রাস্তা উঠবো না, যে আমাদের মানুষটা এনতে দেবো না, অন্য দিক থেকে চলবো সবসময়। তাহলে কত কষ্ট করছি, কাটার গুতা খেয়া আওয়াজ করা যায় নাই, বলছে কোন শব্দ করবা, আশেপাশে শত্রু থাকলে তোমার শব্দ পাই তোমার গুলি করে দিব, শব্দ করা যায় নাই। আমরা একটা বিড়ি সিগারেট খেতে পারেন নাই, আমাদের বলছে তুমি অন্ধকার রাত্রে যদি একটা বিড়ি জ্বালায় টান দাও, এটা অনেক দূর থেকে দেখা যাবে বিড়ি আগুনটা, তখন ঠিক তোমার মুখের ভিতরে গুলি করে দিব। দেখেন কীরকম কষ্ট করছি আমরা, এই কষ্টের বিনিময় 9 মাসে দেশ স্বাধীন হয়েছে। 9 মাসে দেশ স্বাধীন হয়ে যদি 25 বছর লাগতো, 20 বছর লাগতো, 10 বছর লাগতো, 5 বছর লাগতো, বা স্বাধীন না হইতো, তাহলে কি হইতো? এটার জবাব আপনাদের কাছে চাই, বাঙালি জাতির কাছে চাই। বাংলাদেশের বাঙালি জাতি যারা বাংলাদেশের বসবাস কিন্তু বাংলাদেশের মানুষ, তাদের কাছে আমার এই প্রশ্ন থাকবে যে আমরা কত কষ্ট করে আপনাদেরকে স্বাধীনতা দিচ্ছি, সেই স্বাধীনতাকে আপনারা সম্মান করবেন। সেই স্বাধীনতার ডাক দিয়েছিল শেখ মুজিবুর রহমান সাহেব। মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে, কাজেই আমরা তখন যুবক ছিলাম, যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি, আপনাদেরকে দেশ স্বাধীন করে দিচ্ছি। আপনারা সম্মান করবেন, দেশকে ভালোবাসবেন, জাতিকে ভালোবাসবেন, মুক্তিযোদ্ধাদের একটু ভালোবাসবেন, সম্মান করবেন। কেন? বহুত কষ্টের বিনিময়ে আপনাদের দেশ স্বাধীন করে দিচ্ছি। আজকে মুক্তিযুদ্ধের উপরে আঘাত করেন, কারণটা বুঝতেছি না। আমাদের উপরে কেন আঘাত? মুক্তিযুদ্ধের উপরে আঘাত হবে কেন? মুক্তিযুদ্ধ কি? তাহলে মুক্তিযুদ্ধ কি আপনারা অস্বীকার করতে চাচ্ছেন না কি? আবার নতুন দেশ বলেন, নতুন দেশ বলতে কি? এটা তো বাঙালির দেশ, বাংলাদেশ, এটা আপনার আমার সবার দেশ বাংলাদেশ। এখানে আবার নতুন দেশ কি? এইসব কি শব্দ শুরুনি বুঝি না। যাই হোক, আমার আজকে যেটা প্রশ্ন ছিল যে মুক্তিযোদ্ধাদের কেন এরকমভাবে অপমান করতেছেন। ওই দিন দেখলাম ছোটো ছোটো বাচ্চা ছেলে পেলে 20-22 বছরের ছেলে মুক্তিযোদ্ধাদের টানাটানি করতেছে। কীভাবে আপনারা এটা বাঙালি জাতি বুঝলাম না কিছু। আর আমাদের বর্তমান সেনাপ্রধান উনি মুক্তিযোদ্ধাদের খুব শ্রদ্ধা করেন, সম্মান করেন। কারণ এই
দেশটা স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা কষ্ট করে, এটা উনি বুঝতে পারেন। উনি তো সেনাপ্রধান, উনি সেনাবাহিনীর লোক, উনি বুঝতে পারেন যে যুদ্ধ মানে কি, কত কষ্ট, এটা বুঝতে পারেন যে কি। উনি মুক্তিযোদ্ধাদের সম্মান করেন, বঙ্গবন্ধুদের সম্মান করেন, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, কিন্তু মুক্তিযোদ্ধাদের অসম্মান হইতেছে বেশ কিছুদিন যাবৎ। কিন্তু এই ব্যাপারটা সবাই নীরব কেন, আমার এখানে প্রশ্ন। তাহলে মুক্তিযোদ্ধাদের এক কাজ করেন না, সবার একসাথে কইরা সবার বাইকে নিয়ে মেরা হলাম। একজনকে মুক্তিযোদ্ধারে অপমান করা মানে সবাইকে অপমান করা, প্রতিটা মুক্তিযোদ্ধারে অপমান করা। আজকে এই কথাটা আমার বলার, আমি হৃদয় ফেটে কান্না আসে, লজ্জায় মরে যাচ্ছি। হায় স্বাধীন, খাইয়া না খাইয়া কত কষ্ট করে পেট কাদার ভিতরে শরীরে গা হয়ে গেছিল। যদি আর 6 মাস, 1 বছর, 2 বছর থাকতাম, মারা যাইতাম, এমনি ওষুধেই মারা যাইতাম। জঙ্গলে পড়ে চা লাগতো, পেট কাদা, মশা খাইতো, যুগে খাইতো, যুগে টান দিয়ে যখন চাইতাম যুগে ধরতো, যুগের টাইমে ছুড়ানো লাগতো। কিন্তু শরীর শুদ্ধ মিশন, গোলা ভারত, রাইফেল, এই নিয়ে পানি, হাঁটু পানি, গলা পানি, কোমর পানি, বিলের ভিতর দেখেছি। কেন? নাহলে পাকিস্তানেরা কোন গ্রামে গ্রামে ক্যাম্প করছে, রাজাঘাটগুলো ক্যাম্প করে দিচ্ছে। কোথায় টার্গেট দিছে, ওখানে যাইতে হইলে কোন দিক দিয়ে যাইতে হইব, ওই চিপি চাপি বিলের ভিতর দিয়ে ধান খেত দিয়ে এভাবে গেছি। বুঝেন না আপনি? রাত্রে বেলায় সেই দেশ আপনারা কি করতেছেন বুঝি না। আপনারা দয়া করে এই দেশটাকে ভালোবাসা শিখেন, মানুষকে ভালোবাসেন। আচ্ছা, কারে মারতেছেন? বাঙালি, আমরা তো সব বাঙালি মায়ের সন্তান। আমরা তো বিদেশের সাথে গন্ডগোল করছিলাম, মারামারি করছিলাম। এখন আপনাদের কি হয়েছে বুঝলাম না। যে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব, উনি একজন সম্মানী ব্যক্তি, নোবেল বিজয়ী। উনি আজকে যে এই যে প্রধানমন্ত্রীর জায়গায়, প্রধান উপদেষ্টার জায়গায় বসে আছেন, উনি তো মুক্তিযোদ্ধাদের অপমান করে একটা কথা তো উনি আসলে বলেন না। কারণটা কি, এখানে কি লুকায় আছে কিচ্ছু বুঝতেছি না। কেন মুক্তিযোদ্ধারা কি ক্ষতি করছে এই দেশে? কি মুক্তিযোদ্ধারা কোনো ক্ষতি করছে আপনাদের? করলে মুক্তিযোদ্ধাদের বিচার করেন, কিন্তু অপমান করবেন কেন? যাই হোক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, সবাইকে। মুক্তিযোদ্ধাদের একটু সম্মান করবেন অনুরোধ করি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, আমি সামান্য একটা মুক্তিযোদ্ধা ছিলাম, আমি সহ্য করতে পারতেছি না মুক্তিযোদ্ধার অসম্মান। যাই হোক, 11টা সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ হয়েছিল। 11টা সেক্টরে 1 নম্বর সেক্টরে ছিলেন মেজর জিয়া রহমান সাহেব, চিটাগাং এলাকায়। কালুরঘাট বেতার কেন্দ্র, বাংলাদেশে যখন কালুরঘাট বেতার কেন্দ্র তৈরি করে, ওখান থেকে আমাদের যুদ্ধের ব্যাপারে বিভিন্ন রকমের বিল্ডিং দিত, বিভিন্ন যুদ্ধের গান গাইত, যে গানগুলো শুনলে মানুষ উদ্বুদ্ধ হয়, যুবকরা যুদ্ধে যাওয়ার জন্য। কবি নজরুলের সেই কবিতা পাঠ করত, নজরুলের গানগুলো দিত। এইসব শুই না আমাদের শরীরে পছন্দ দাঁড়ায় যেত যুদ্ধের সময়, আমরা যুদ্ধ করছি। যাই হোক, কালুরঘাট বেতার কেন্দ্র হইতে মেজর জিয়া সাহেব মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করেন। আর 10টা মেজর জিয়া সাহেব ছিলেন 1 নম্বর সেক্টর কমান্ডার, আর 10টা সেক্টরে সবাই 9 জনই ছিলেন মেজর পদে, বাঙালি মেজর, আর একজন ছিলেন কমান্ডার। 10 নম্বর সেক্টরে কমান্ডার ছিলেন একজন, নৌ কমান্ডার। বলছি, হ্যাঁ, 10 নম্বরে যারা নৌ কমান্ডার ছিলেন, এই আমাদের 11টা সেক্টরের অধিনায়ক যুদ্ধের এমজি উসমানী, আতাউল উসমানী সাহেব, তখন তৎকালীন সময় পাকিস্তানের সময় একজন ব্যক্তি ছিলেন কর্নেল, সেই ব্যক্তি এই কর্নেল উসমানী সাহেব অধিনায়ক ছিলেন, যুদ্ধের অধিনায়ক ছিলেন। এইভাবে ভাগ করা যুদ্ধটা হয়েছে, আমাদের নেতৃত্ব দিচ্ছে, আমরা যুদ্ধ করেছি, আপনাদের দেশ দিচ্ছি, কিন্তু আমরা আর কিছু চাই না আপনাদের কাছে।
আপনাদের মতো তো আমরা রাস্তায় আন্দোলন করতেছি না, কিন্তু আমাদের উপরে কেন এরকম? এটা ঠিক না। আপনারা দয়া করে স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করবেন না। দয়া করে মুক্তিযোদ্ধাদের অসম্মান আর করবেন না। আর যারা অসম্মান করছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের সম্মানিত উপদেষ্টা ও আমাদের সেনাপ্রধান সাহেব, ওনাদের কাছে আমি অনুরোধ করব, তাদের কোনো বিচারের কথা আজ পর্যন্ত বলতেছেন না, কাউকে অ্যারেস্ট করা নেই, ধরাও হয়নি। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের সেনাপ্রধান উনি খুব ভালো মানুষ। আশা করি এদিকে একটু দৃষ্টি দিবেন, দেখবেন, কারণ আপনাদের মতো সেনারাই আমাদেরকে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করছে। আপনিও তার ভিতরে একজন। সেনাবাহিনীরাই যখন আমাদের নেতৃত্ব দিয়া দেশ স্বাধীন করেছে, তাহলে সেই সেনাবাহিনীর মেজর কর্নেল ওনারাই নেতৃত্ব দিচ্ছিল 11টা সেক্টরে। তাহলে আপনিও কিন্তু সেনাপ্রধান, বাংলাদেশে স্বাধীন হয়েছে দিকে সেনাপ্রধান হয়েছে। আল্লাহ আপনাকে হায়াত দিক, আপনার আরও জ্ঞান বুদ্ধি আল্লাহ দিক, আপনার আরও সম্মান দিক, কিন্তু আমাদের সম্মান বাঁচানোর দায়িত্ব আল্লাহর পরে কিন্তু আপনারা। আপনি এখন বাংলাদেশের নেতৃত্বে বা অন্যায় এগুলো একটু খেয়াল করেন, দয়া করে। যাই হোক, আমাদের 11টা সেক্টরে যে 11টা সেক্টর কমান্ডার বা নৌ কমান্ডার ছিলেন বা অধিনায়ক ছিলেন, তাদের সেক্টর কমান্ডারগুলোর ছবিগুলো আমার কাছে আছে, আমি ওগুলো দিচ্ছি একটু এই ভিডিওতে। আচ্ছা, 11টা সেক্টর কমান্ডার কে কোন সেক্টরে ছিলেন তার আমি আপনাদের ছবি দেখাবো, বা ছবিতে যার যেটা লেখা আছে ছবির নিচে, হ্যাঁ, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। যারা দেখেন নাই, বুঝেন নাই, বাচ্চা বা যুবক, তরুণ, সবাই দয়া করে দেখবেন। আর আমার আজকের আপনাদের সবার কাছে অনুরোধ রেখা, আমার এই ভিডিও দেখার জন্য অনুরোধ করে, এইটা কথা, আমার এই কথাবার্তার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, হইতেই পারে, কেন আমরা বয়স্ক লোক, 73 বছর পারে, 74-এ পাও দিচ্ছি, অসুস্থ, ভুলভ্রান্তি হইলে ক্ষমা করে দেখবেন। আর আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মান হানি যেন না হয়, এদিকে একটু লক্ষ্য করবেন। এই বলেই আমি আজকে এই ভিডিওটা এই পর্যন্ত এটি করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।